আজকের এই ভিডিওতে আমাদের সাথে রয়েছে দেবার ঘো। রিসেন্টলি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্স পাস আউট করেছে। অ্যালাইড হেলথ সায়েন্সের ব্যাচেলার ডিগ্রি কোর্সগুলোর মধ্যে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্স একটি ইউনিক কোর্স। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্স সম্পর্কে ডিটেলসে জেনে নেব দেবার্ঘোর কাছ থেকে, যে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টে কী শেখানো হয়, এর ভবিষ্যৎ কী রয়েছে। তোমরা যারা অ্যালাইড হেলথ সায়েন্সের ব্যাচেলার ডিগ্রি কোর্সগুলো করতে চাইছো, এই ব্যাচেলার ডিগ্রি কোর্সগুলোর মধ্যে একটি কোর্স জেনপাস ইউজি এর আন্ডারে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট সংক্রান্ত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেবার্ঘো। থ্যাংক ইউ। আমি দেবার্ঘো পারিয়া, বর্তমানে কল্যাণী কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ সায়েন্স WBUHS এর আন্ডারে যে কলেজটি রয়েছে, ওই কলেজটি থেকে আমি বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টে গ্র্যাজুয়েট হয়েছি এই বছরই। প্যারামেডিক্যাল এবং অ্যালাইড হেলথ সেক্টর একটা আপকামিং সেক্টর। এই সেক্টরটাতে অনেকেই এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সর্বপ্রথম যারা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর মেন মোটিভ থাকে যে নিট দেব, ডাক্তারিতে চান্স পাওয়ার জন্য একটা প্রবল ইচ্ছা থাকে। ডাক্তারিতে যারা চান্স পায় তারা তো খুবই ভালো। যারা ডাক্তারিতে কোনো কারণে কিছু নাম্বারের জন্য হয়তো ডাক্তারি পরীক্ষা ক্র্যাক করতে পারলো না নিট ইউজি, তারা জেনপাস ইউজি পরীক্ষাটিতে অ্যাপেয়ার হয় এবং কেউ কেউ বিএসসি নার্সিংয়ের দিকেও যায়, আবার কেউ কেউ বিএসসি প্যারামেডিক্যাল কোর্সের দিকেও আসে বা অ্যালাইড হেলথ সায়েন্স। যদিও প্যারামেডিক্যাল টার্মিনোলজিটা এখন নেই। ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন NCAHP ভারত সরকার নির্ধারিত এই সংস্থার দ্বারা সমস্ত ক্যাটাগরি প্যারামেডিক্যাল যারা রয়েছে তারা এখন অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্স। এই অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্সেরই অন্যতম একটা কোর্স হচ্ছে ব্যাচেলার ইন ফিজিশিয়ান অ্যাসোসিয়েট বা ব্যাচেলার ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের এই কোর্সে কি শেখানো হয় এবং কি করতে হয়, তোমাদের মেন কাজটা কি? হ্যাঁ, আমাদের এই কোর্সটি 4 বছরের একটি গ্র্যাজুয়েশন কোর্স। 3 বছর থিওরি প্লাস 1 বছর ক্লিনিক্যাল ইন্টার্নশিপ করতে হয়। 3 বছর থিওরির মধ্যে প্রথম বর্ষে রয়েছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, বেসিক সার্জারি এবং বেসিক অ্যানাস্থেশিয়া। এছাড়াও রয়েছে বেসিক নার্সিংয়ের কিছু প্রসিডিওর। দ্বিতীয় বর্ষ বা সেকেন্ড ইয়ারে রয়েছে মাইক্রোবায়োলজি, হেমাটোলজি, প্যাথোলজি, CSSD, এটা রয়েছে সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, যেটাকে বলে CSSD। এছাড়াও রয়েছে গাইনোকোলজি, অবস্টেটিক্স, পেডিয়াট্রিক্স। এই সমস্ত ক্লিনিক্যাল পেপারগুলো সেকেন্ড ইয়ারে রয়েছে। ল্যাবরেটরি সায়েন্স সাথে রয়েছে। ল্যাবরেটরি সায়েন্সের মধ্যে যেমন পড়ছে বিভিন্ন ইনভেস্টিগেশন, বিভিন্ন মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট, এই সমস্তগুলো সেকেন্ড ইয়ারের সিলেবাসে রয়েছে। এবং থার্ড ইয়ারের যে সিলেবাস, সেই সিলেবাসে যে 4টি ক্লিনিক্যাল কোর সাবজেক্ট রয়েছে, অপথ্যালমোলজি, ENT, অর্থোপেডিক্স এবং সাইকিয়াট্রি, এগুলো ক্লিনিক্যাল সাবজেক্ট। এছাড়াও রয়েছে ল্যাবরেটরি সায়েন্স 2, তার মধ্যে পড়ছে যেমন বলতে গেলে এক্স-রে, ইসিজি, বিভিন্ন যে ইমেজিং পার্ট, মেডিকেল ইমেজিং পার্ট, সেই পার্টগুলো পড়ছে ল্যাবরেটরি সায়েন্সের মধ্যে। এবং সেখানে কিছু ব্লাড কনজারভেশন টেকনিক, প্যাথোলজির অনেকগুলো পার্টস রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো, এবং আরও টেকনিক্যাল যে মেডিকেল টেকনোলজির সাথে যে সমস্ত জিনিসগুলো অ্যাসোসিয়েটেড, সেইগুলো ল্যাবরেটরি সায়েন্সের মধ্যে রয়েছে। এছাড়া থার্ড ইয়ারের কি পার্ট রয়েছে সাবজেক্ট সিলেবাসের মধ্যে? হসপিটাল অর্গানাইজেশন অ্যান্ড মেডিকেল এথিক্স। হসপিটাল অর্গানাইজেশন মানে একটা হসপিটালকে কি করে আমরা প্রপারলি রান করাবো, কোন কোন জায়গায় কোন কোন ডিপার্টমেন্টে কাদের কাদের কি কাজ, এটা হসপিটালের একটা ফুল অর্গানাইজেশন। এবং মেডিকেল এথিক্স, কেউ কোনো ভুল করলো, কেউ কোনো ঠিক করছে কিনা, কোন জায়গায় কি ভুল, তার কি শাস্তি আছে। মেডিকেল এথিক্স, ইন্ডিয়ান পেনাল কোড কি আছে, মেডিকো লিগ্যাল কি কি কেস আছে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাক্টের সাথে কি কি কাজ আমরা করতে পারি, কি কি কাজ করতে পারি না, কতটা রেসপন্সিবিলিটি আমাদের রয়েছে, কতটা লিমিটেশন রয়েছে কাজের, সেই জিনিসগুলো মেডিকেল এথিক্সের মধ্যে পড়ছে। এবং কিছু ভুল করলে আমাদের কি শাস্তি, ভারতীয় দণ্ডবিধির কোন ধারাতে আমাদের শাস্তি রয়েছে, সেই সমস্তগুলো মেডিকেল এথিক্সের মধ্যে রয়েছে। আরেকটা পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ এবং রিসার্চ মেথোডোলজি। কমিউনিটি হেলথ হচ্ছে রুরাল হেলথ, বেসিক্স হেলথ সেক্টরটা উন্নত করার জন্য যে কমিউনিটি ভিজিট হয়, সেই কমিউনিটির হেলথ প্রোগ্রামটাকে উন্নত করা। ভারতবর্ষের ইন্ডিয়া গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, দুটো গভর্নমেন্টেরই যে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে হেলথ সেক্টরকে উন্নত করার জন্য, যেটা ন্যাশনাল হেলথ পলিসি বলা হয়, সেই পলিসির কিছু স্কিম, স্টেট হেলথ পলিসির কিছু স্কিম, এই জিনিসগুলো নিয়ে আলোচনা রয়েছে বিস্তারিত। এবং রিসার্চ মেথোডোলজি যে পেপারটা রয়েছে, এটাতে ক্লিনিক্যাল লিটারেচার, তারপরে একটা পেপারের কি করে রিসার্চ জার্নালে পাবলিশ হবে, সেই জিনিসটার লিটারেচার রিভিউ, পাই চার্ট, এই সমস্ত বিষয় কম্বাইন্ড একটা আলোচনা। সমস্তটাকে নিয়ে 3 বছরের একাডেমিক্স পার্ট এবং লাস্টে 1 ইয়ার্সের ইন্টার্নশিপ পার্ট রয়েছে। এই ইন্টার্নশিপ পার্টে কি কি করতে হয়?
আচ্ছা। না একটি সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজে বা যে কোনো হসপিটালের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। অপথ্যালমোলজি ডিপার্টমেন্ট, অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট, সিটিভিএস বা যেটাকে বলছে কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্ট। এছাড়াও রয়েছে কি অর্থোপেডিক্স, হুম সুপার স্পেশালাইজেশন, মেডিকেল অঙ্কোলজি, জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন, গাইনি অবস্টেটিক্স, পেডিয়াট্রিক্স, ইএনটি, এই সমস্ত ওয়ার্ডগুলো, আইসিইউ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে রোটেটারি 1 মাস করে হুম। টোটাল 12 মাসের ইন্টার্নশিপ থাকে। এইটা কমপ্লিট করার পর রেসপেক্টিভ ইউনিভার্সিটি, সেটা স্টেট হেলথ ইউনিভার্সিটিও হতে পারে বা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি, এই ব্যাচেলার অফ ফিজিশিয়ান অ্যাসোসিয়েট ডিগ্রিটি দেয়। মানে তোমরা যখন ইন্টার্নশিপ করছো বা একাডেমিক্স ইয়ার চলছে, তোমাদের কি একাডেমিক্স ইয়ার থেকে ক্লিনিক্যাল পোস্টিং বা ডিউটিটা শুরু হয় হ্যাঁ, নাকি ইন্টার্নশিপ আমাদের চলাকালীন? একাডেমিক ইয়ার থেকেই ইন্টার্নশিপটা শুরু। ইন্টার্নশিপের যে পার্টগুলো, সেই হসপিটাল পোস্টিংটা বা ক্লিনিক্যাল হুম। পোস্টিংটা ফার্স্ট ইয়ার থেকেই শুরু হয়ে যায়। ফার্স্ট ইয়ার প্রথম দিকে কিছুদিন থিওরি ফার্স্ট ক্লাস ইয়ার চলে, থেকেই। তারপরে আস্তে আস্তে হসপিটালের ক্লিনিক্যাল ওয়ার্ডগুলোতে রাউন্ড দিতে বলে এবং ওয়ার্ডে গিয়ে প্রাইমারি বেসিক জিনিসগুলো হুম। আমাদেরকে শিখতে হয় ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার। অল্প অল্প সেই জিনিসগুলো জানার পর আচ্ছা। ইন্টার্নশিপে আমাদের সেইগুলোকে আরো ডেপথে ভালোভাবে জানতে হয়। তো তোমাদের কাজটা কি করতে এবার হয়? ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এই প্রফেশনটার ডেফিনেশন হচ্ছে, ইট ইজ অ্যান হেলথ কেয়ার হুম। প্রফেশনালস হু আন্ডার হুম। সুপারভিশন অফ এ ফিজিশিয়ান অল টাইপ পেশেন্ট ম্যানেজমেন্ট করতে পারবে। একজন হেলথ কেয়ার প্রফেশনাল বা একজন অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল, যিনি একজন ডাক্তারের উপস্থিতিতে, ডাক্তারের সুপারভিশনে সমস্ত রকম পেশেন্ট ম্যানেজমেন্ট, সেটা আইসিইউ হতে পারে, জেনারেলাইজড ওয়ার্ড হতে পারে, ইমার্জেন্সি হতে পারে, সুপার স্পেশালাইজড ডিপার্টমেন্ট হতে পারে, কার্ডিওভাস্কুলার সায়েন্স হতে পারে, নিউরোলজি হতে পারে, অঙ্কোলজি হতে পারে, বেসিক রুরাল হেলথের যেটা প্রাইমারি হেলথকে স্ট্রং করাই হচ্ছে মেনলি এর উদ্দেশ্য ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের। কারণ আমরা বর্তমানে জানি যে দেশের মধ্যে একটা পেশেন্ট ইস টু ডাক্তার রেশিও যেটা রয়েছে সেটা কিন্তু অপ্রতুল, খুবই কম। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা হেলথ কেয়ার প্রফেশন বা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশন, সেটা ল্যাবরেটরি টেকনোলজিও হতে পারে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি, যেমন হাইপ গ্রোয়িং কোর, প্রত্যেকটা টেকনোলজিস্টদের বা প্রত্যেকটা প্রফেশনালসদের যেমন আমাদের প্রয়োজন, তেমনি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা ফিজিশিয়ান অ্যাসোসিয়েটদেরকেও আমাদের হেলথ সেক্টরে প্রয়োজন। কারণ এরা হেলথ সেক্টরের মধ্যে ইনক্লুড হলে, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টরা যদি হেলথ সেক্টরে ইনক্লুড হয়, ডক্টরদের যে জায়গাগুলোতে শর্টেজ রয়েছে, যে জায়গাগুলোতে ডক্টরের সংখ্যা পেশেন্টের অনুপাতে অপ্রতুল, সেই জায়গাগুলোতে একজন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিস দিতে পারবে। এতে পেশেন্ট একটা ফ্রুটফুল কোয়ালিটি হেলথ কেয়ার পাবে এবং হেলথ সিস্টেমের একটা আমূল পরিবর্তন চলে আসবে। মানে তোমাদের এই কোর্সটার ডিউরেশন হচ্ছে টোটাল 4 বছর, 3 বছরের একাডেমিক, 1 বছরের হ্যাঁ। ইন্টার্নশিপ। তোমাদের হোস্টেল প্রোভাইড করা হয়? সরকারি বা প্রাইভেট কোথাও হোস্টেল প্রোভাইড করা হয় না। কিছু কিছু প্রাইভেট ইনস্টিটিউট তাদের নিজস্ব আচ্ছা। ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী হোস্টেল দেয়, বাট সরকারি ক্ষেত্রে এখন হোস্টেলের ফেসিলিটি কোথাও কলেজেই নেই। আচ্ছা। তো তুমি তো এখন কল্যাণী থেকে করছো, তো তোমাদের ক্লিনিক্যাল পোস্টিংটা কি শুধু কল্যাণীর জেএনএম হসপিটালেই করতে হয় নাকি আদার্স কোথাও নিয়ে যাওয়া হয় বা অন্য কোথাও না, করানো হয়? আমাদের কল্যাণী জেএনএম হসপিটালেই মেন ক্লিনিক্যাল পোস্টিংটা করতে হয়। এছাড়াও যদি কেউ সুপার স্পেশালাইজেশন কিছু ডিপার্টমেন্ট রয়েছে, যেমন কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি, নিউরো সার্জারি, অর্থোপেডিক সার্জারি, মেডিকেল অঙ্কোলজি, এইগুলোতে যদি কেউ করতে চায় ইচ্ছে বেসিসে, উইস থাকলে তারা কলেজ থেকে নো অবজেকশন নিয়ে আদার্স কলেজে অ্যাপ্লাই করতে পারে। সেখানে যদি অ্যাপ্রুভড হয় তখন সেখানে বাইরে কলেজেও ইন্টার্নশিপ করা যায়। কিন্তু প্রাইমারিলি যেহেতু গভর্নমেন্ট কলেজ, তাই জন্য কল্যাণী মেডিকেল কলেজ বা জেএনএম মেডিকেল কলেজেই আমাদের ওন ইন্টার্নশিপটা করতে হয় 1 বছরে। যদি কেউ প্রাইভেট থেকে পড়াশোনা করে তাহলে সে কি গভর্নমেন্টে ইন্টার্নশিপ করার সুযোগ হ্যাঁ, পাবে? যদি কেউ প্রাইভেট থেকে পড়াশোনা করে সে অবশ্যই গভর্নমেন্টে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। তাদের কলেজ থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে এবং সরকারের ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন স্বাস্থ্য ভবন থেকে একটি অর্ডার পাস করে নিতে হয় যে আমি কোন কলেজে বা কোন হসপিটালে, সরকারি হাসপাতালে ইন্টার্নশিপ করতে চাই। সেই হসপিটালে যদি রিকোয়ারমেন্ট বা ফাঁকা রয়েছে সিট, তাহলে অবশ্যই সেখানে সে ইন্টার্নশিপ করতে পারবে। তো তোমাদের ডিউটি এবং ক্লাস কিরকম ভাবে হয়? আমাদের প্রত্যেকটা ক্লাসই হতো কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের ফ্যাকাল্টি দিয়ে, এবং কিছু কিছু আমাদের প্যারামেডিক্যাল এবং অ্যালাইড হেলথ সেক্টরেরও কিছু সিনিয়র ফ্যাকাল্টিদেরকে দিয়ে ক্লাস হতো কল্যাণীতে। জেএনএম মেডিকেল কলেজের লেকচার থিয়েটার যেখানে রয়েছে, এমবিবিএসদের টিচাররাই আমাদের ক্লাস নিতেন, ক্লিনিক্যাল স্যারেরা, ম্যাডামরা, ওনারাই ক্লাস নিতেন। এবং ডিউটি আমাদের যিনি হেড থাকতেন রেসপেক্টিভ ডিপার্টমেন্টের এইচওডিরা আমাদের ইনচার্জ থাকতেন ক্লিনিক্যাল ডিউটিতে। প্রত্যেক দিন আমরা কিভাবে হসপিটালে ডিউটিতে যাচ্ছি, কখন বেরোচ্ছি, একটা প্রপার লগ বুক থাকতো।
সেই লগ বুক আমাদেরকে মেনটেন করতে হতো। ইন টাইম অ্যান্ড আউট টাইম আমাদেরকে সিগনেচার করতে হতো। আমাদের ওপরে অনেক ইন্টার্ন এবং হাউস স্টাফ ডক্টররা বা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরাল ট্রেনি ডক্টররা থাকতেন। তারা আমাদেরকে গাইড করে দিতেন এবং অনেক জিনিস শিখিয়েওছেন ডিউটি চলাকালীন। হেড অফ দ্য ডিপার্টমেন্টরা, স্যারেরা বা ম্যাডামরা বা যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর যারা রেসপেক্টিভ ডিপার্টমেন্টের আচ্ছা। রয়েছেন, ওনারা যেমন ক্লাস করাতেন, ক্লাসের সাথে সাথে ক্লিনিক্যাল ডিউটিতেও আমাদেরকে অনেক হেল্প করেছেন এবং অনেক কিছু শিখিয়েছেন। আচ্ছা, টাইমিংটা কেমন থাকে তোমাদের এই ডিউটির? আমাদের ডিউটির টাইমিং হচ্ছে দুটো শিফটে থাকে, কল্যাণীতে দুটো শিফটে থাকে। সকাল 8টা থেকে একটা শিফট 2টো অবধি, আর একটা দুপুর 2টো থেকে সন্ধ্যা 8টে অবধি। এই দুটো শিফট কল্যাণীতে চলে। এবার রেসপেক্টিভ হসপিটাল অনুযায়ী শিফটটা ভ্যারি করে। আচ্ছা, এনআরএস মেডিকেল কলেজ বা এসএসকে মেডিকেল কলেজের শিফটটা মর্নিং, ইভিনিং, নাইট 3টে শিফটকে রোটেশনালি পোস্টিং ভাবে ওখানে করে। আবার আদার্স কলেজ তাদের নিজস্ব ওন ক্রাইটেরিয়ায় চলে, মানে নির্দিষ্ট একটি ফিক্সড কোনো রুটিন নেই, ইনস্টিটিউট ওয়াইজ এটি ডিপেন্ড করছে। তোমাদের এই কলেজে কোর্স ফিসটা কত রয়েছে তোমাদের কোর্সের এই জন্য? কোর্সের জন্য সরকারি কলেজে ফি রয়েছে 17,500 টাকা করে, গভর্নমেন্ট কলেজে ফিজ রয়েছে 17,500 টাকা, এবং আচ্ছা। প্রাইভেট কলেজ তার রেসপেক্টিভ ফিসে কাজ করে। এসএসকেএম যেহেতু ওন অ্যান্ড অনলি গভর্নমেন্ট অ্যান্ড পুরোপুরি একটা সরকারের অধীনস্থ কলেজ, তাই জন্য ওই কলেজের ফি স্ট্রাকচারটা আরেকটু কম। ওদের 3 বছরে টোটাল 500 টাকা ফিস দিতে হয়। বাট কল্যাণী কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ সায়েন্স আচ্ছা, এবং এনআরএস মেডিকেল কলেজ, এই দুটো কলেজকেই 17,000 করে পে করতে হয় পার ইয়ার। টোটাল 3 বছরে 51,000 বা 50,000 সামথিং পে করতে হয়। তো তোমাদের এই কোর্সে তো স্কলারশিপ পাওয়া হ্যাঁ, যায়? আমাদের এই কোর্সে স্কলারশিপ পাওয়া যায়। যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলংস করে তাদের জন্য স্টেট, যেটা আমাদের রাজ্য সরকারের স্কলারশিপ রয়েছে, SVMCM, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, সেই স্কলারশিপটা তারা অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও অনেকে ওএসিস স্কলারশিপ পায়, যারা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টরা রয়েছে তারা ওএসিস স্কলারশিপ বা মেন্স কাম মেরিট স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপও অনেকে অ্যাপ্লাই করে। এই সমস্ত স্কলারশিপগুলো রয়েছে। কেমন কি টাকা পাওয়া যায় স্বামী স্কলারশিপে? বিবেকানন্দ স্কলারশিপের আন্ডারে প্রত্যেক বছর, মানে একাডেমিক্সে 3 বছর 60,000 করে তারা টাকা পাবে, এবং তাদের একাডেমিক্স এ অবশ্যই 60%-এর মার্কস থাকতে হবে। 60%-এর কম থাকলে তারা এই স্কলারশিপের জন্য এলিজিবল হবে না। আর ওএসিস এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের পরিমাণটা তুলনামূলক অনেকটাই কম, ওটা 10,000 এবং 15,000 সামথিং এরকম একটি অ্যামাউন্ট পায়। এরকম কিছু একটা হবে। আচ্ছা আচ্ছা, তোমাদের এই কোর্সটা যারা প্রাইভেট ইনস্টিটিউট থেকে করবে, তো অনেক স্টুডেন্ট এমন আছে যে ধরো গভর্নমেন্ট কলেজে চান্স পেলো না কিন্তু ইচ্ছে কোর্সটা করার, তো প্রাইভেট ইনস্টিটিউটে অ্যাডমিশন হওয়ার আগে তার কি কোন কোন দিকগুলো দেখা উচিত, এবং প্রাইভেট ইনস্টিটিউট বলতে কোন ইনস্টিটিউটগুলোতে তার প্রেফার করা হ্যাঁ, উচিত? যেমন এই কোর্সটা জেনপাস ইউজির আন্ডারে থাকলেও এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ক্লাস 10+2 প্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তাকে উচ্চ মাধ্যমিকে থাকতে হবে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা সিবিএসসি, আইসিএসসি যে কোনো বোর্ডই হোক। পিসিবি স্ট্রিম থাকতে হবে, তবেই সেই পরীক্ষায় অ্যাপেয়ার হতে পারবে এবং এই কোর্সের জন্য এলিজিবল হতে পারবে। এই কোর্সে এলিজিবল হতে গেলে তাকে এই 3টি ক্রাইটেরিয়া মেন পূরণ করতে হবে এবং মিনিমাম 50% মার্কস তাকে উচ্চ মাধ্যমিকে পেতে হবে, তবেই সেই পরীক্ষার এই কোর্সের জন্য এলিজিবল হবে। বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, সেটা সরকারি কলেজ বা বেসরকারি কলেজ, যে কোনো কলেজ হতে পারে। বেসরকারি কলেজ যেমন পশ্চিমবঙ্গে যেগুলি রয়েছে, পশ্চিমবঙ্গের বাইরেও অনেক ইউনিভার্সিটি ব্যাচেলার ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা মাস্টার ডিগ্রি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামও রান করায়। তো তোমাদের এই প্রাইভেট কলেজগুলোতে পড়তে কেমন কি খরচ পড়ে? প্রাইভেট কলেজগুলিতে পড়তে মিনিমাম 60 থেকে 80,000 পার ইয়ার, এটা হচ্ছে একটা অ্যাভারেজ রেঞ্জ, এর বেশি কোথাও হয় না খুব একটা। 60,000 থেকে 80,000 পার ইয়ার 3 বছর ফি পেমেন্ট করতে হয়। আচ্ছা, আর ইন্টার্নশিপের সময় কি তোমাদের কোনো স্টাইপেন্ড দেওয়া হয় গভর্নমেন্ট বা প্রাইভেট না, কলেজে? এখনো অবধি পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকারের অধীনে কোনো প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ ইনস্টিটিউটে ইন্টার্নশিপে কোনো স্টাইপেন্ড দেওয়া হয় না বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টদের। বাট স্বাস্থ্য ভবনে একটি ফাইল কাজ চলেছে, সেই কাজ অনুযায়ী হয়তো সুদূর ভবিষ্যতে সমস্ত অ্যালাইড হেলথ সায়েন্সের স্টুডেন্টদের, যেটা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কেন নয়, আদার্স ল্যাব, সিসিটি, ওটিটি, পারফিউশনিস্ট, প্রত্যেকেরই একটা 10,000 থেকে 15,000-এর পার মান্থ একটা ইন্টার্নশিপ স্টাইপেন্ড পাওয়ার দিকে এগোচ্ছে। বাট এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সিনারিওতে কোনো রকম স্টাইপেন্ড দেওয়া হয় না। এবার এর ফিউচার স্কোপ কি রয়েছে? এর ফিউচার স্কোপ বলতে, এখন পশ্চিমবঙ্গের সেক্টরে যেহেতু প্রথম এবং নতুন কোর্স, পশ্চিমবঙ্গে 2016 সাল থেকে এই কোর্সটি চলছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে। কিন্তু সর্বদিক থেকে দেখতে গেলে ভারতবর্ষে কিন্তু এই কোর্সটির প্রথম সূচনা হয়েছিল 1994 সালে। ডক্টর KM চেরিয়ান প্রথম আচ্ছা, মাদ্রাস মেডিকেল মিশনে এই কোর্সটি চালু করেছিলেন। 2016-তে যেহেতু পশ্চিমবঙ্গে চলছে,
তাই পশ্চিমবঙ্গের অ্যাসপেক্টে দেখতে গেলে এখনো সরকারিতে এই কোর্সটির রিকগনিশন রয়েছে, বাট সরকারিতে কোনো পোস্টিং নেই। কন্ট্রাকচুয়ালে কিছু পোস্টিং রয়েছে গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, যেটা আমাদের কলকাতায় রয়েছে, সেখানে অঙ্কোলজি বিভাগে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হয়েছে। এছাড়াও রয়েছে জিপমার, যেটা আমরা জানি জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন রিসার্চ, পন্ডিচেরি। ওই ইনস্টিটিউটে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কন্ট্রাকচুয়ালি ফিজিশিয়ান অ্যাসোসিয়েট নেওয়া হয়েছে। খুব ভেরি রিসেন্টলি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ভুবনেশ্বর, ওখানে কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারিতেও 4টি ভ্যাকেন্সি ফিজিশিয়ান অ্যাসোসিয়েটদের নেওয়া হয়েছে। এইটি হচ্ছে এখনো অবধি গোটা দেশের অ্যাসপেক্টে এবং পশ্চিমবঙ্গের অ্যাসপেক্টে সেন্ট্রাল গভর্নমেন্টের ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টদের ভ্যাকেন্সি। কিছু স্টেট গভর্নমেন্ট রয়েছে, যেমন আসাম গভর্নমেন্ট, তামিলনাড়ু গভর্নমেন্ট, ওদের স্টেটে পার্মানেন্টভাবে এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টদের জব রয়েছে সরকারি হেলথ ডিপার্টমেন্টে। বাট পশ্চিমবঙ্গে এখনও হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে পার্মানেন্ট পোস্ট চালু হয়নি, সেটার জন্য স্বাস্থ্য ভবনে কাজ চলছে। খুব ভেরি রিসেন্টলি পোস্টিং স্বাস্থ্য ভবনের এইচআরবির আন্ডারে ওয়েস্ট বেঙ্গলে চালু হতে চলেছে। এবং প্রাইভেট সেক্টরেও পশ্চিমবঙ্গে অনেক জায়গায় স্কোপ রয়েছে, যেমন আর.এন. টেগোর হসপিটাল, মণিপাল হসপিটাল কলকাতা, আমরি হসপিটাল, উডল্যান্ড হসপিটাল, দিশান হসপিটাল শিলিগুড়ি, ডক্টর পি.কে. সাহা হসপিটাল, দুর্গাপুর ডক্টর আইকিউ সিটির হসপিটাল, যেটা আইকিউ সিটি মেডিকেল কলেজ, সনকা মেডিকেল কলেজ, মিশন হসপিটাল, হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোল, দুর্গাপুর, এবং কিছু নার্সিংহোম রয়েছে বা ছোট সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, যেমন জীবন রেখা হসপিটাল, শিলিগুড়ি আনন্দলোক হসপিটাল। তারপরে কলকাতার দিকে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার ডিজিজ, IILD, যেটা আমাদের লিভার ফাউন্ডেশন, সেই হসপিটাল, ফর্টিস হসপিটাল, নারায়ণা হসপিটাল হাওড়া। এই সমস্ত হসপিটালগুলোতে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টদের সম্মানীয় পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। এবং অ্যাজ এ ফ্রেশার্স এই সমস্ত ইনস্টিটিউটে যদি কেউ চাকরির জন্য অ্যাপ্লাই করে, তাদের পে স্কেল থাকে 23,000 থেকে 25,000 পার মান্থ কর্পোরেট সেক্টরগুলিতে অ্যাজ এ ফ্রেশার্স। এবং প্রত্যেক বছর ইনক্রিমেন্ট থাকে ইনস্টিটিউশন পলিসি অনুযায়ী। যত বড় ইনস্টিটিউশন তাদের পলিসি সেই অনুযায়ী চেঞ্জেস থাকে এবং সেই অনুযায়ী প্যাকেজ বাড়তে থাকে। আমাদের যারা সিনিয়র পিএ রয়েছেন টপ মোস্ট, তাদের এখন অনেকেই 5 বছর 10 বছর চাকরি করে নিয়েছেন, 15 বছর, এখন তাদের কারোর বেতন পার মান্থ 1 লাখ থেকে 1.5 লাখ টাকা করে। যদি কেউ একাডেমিক সেক্টরে যেতে চায়, একাডেমিক সেক্টরে যেতে গেলেও এখন বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট ফিজিশিয়ান অ্যাসোসিয়েটদের টিচিং পোস্ট বা টিউটার পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর পোস্ট, লেকচারার পোস্টে রিক্রুটমেন্ট করছে। যে সমস্ত ইনস্টিটিউট করছে, যেমন শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ আন্ডার শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স করছে, হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, বিপি পোদ্দার ইনস্টিটিউট অ্যান্ড পার্বতী দেবী ফাউন্ডেশন, দিশারি ফাউন্ডেশন, ইস্ট ওয়েস্ট এডুকেশনাল ইনস্টিটিউট, এই সমস্ত কলেজ কিন্তু ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টদের। বাট সেক্ষেত্রে মাস্টার ডিগ্রিটা খুব গুরুত্বপূর্ণ দিকে একটা প্রায়োরিটি দিচ্ছেন ওনারা। এখন যদিও মাস্টার ডিগ্রি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েটদের সংখ্যা খুবই কম, তাই জন্য ব্যাচেলার ডিগ্রি উইথ কিছু বছর এক্সপিরিয়েন্সদেরকেও তারা প্রায়োরিটি দিচ্ছে। সেখানে কেমন কি স্যালারি থাকে? সেখানে স্যালারি স্টার্টিং থাকে 28,000 থেকে 30,000। অ্যাজ এন ফ্যাকাল্টি 28,000 থেকে 30,000 ফার্স্ট স্টার্টিং থাকে, তারপরে সেটা এক্সপিরিয়েন্স অনুযায়ী ইনক্রিমেন্ট হতে থাকে। মানে তোমাদের এই কোর্সটাতে এখন বর্তমানে তাহলে কি স্যাচুরেশন রয়েছে? কারণ স্টুডেন্ট সংখ্যা কেমন রয়েছে, যে সবাই কি প্লেসমেন্ট পেয়ে যায়, চাকরি বাকরি কি পেয়ে যায় সবাই কোর্স এই কমপ্লিট মুহূর্তে করার পরে? চাকরি পেয়ে যায় বলাটাও ভুল। এই মুহূর্তে ফিজিশিয়ান অ্যাসোসিয়েট কোর্সটার একটু স্যাচুরেশন রয়েছে, বাট প্রাইভেট সেক্টরে যথেষ্ট জব রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপেক্টে দেখতে গেলে মিনিমাম যারা কাজে মোটামুটি স্টেবিলাইজড, কাজের ওয়ার্ক এবিলিটি রয়েছে, প্রপারলি সমস্ত নলেজ এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বা ক্লিনিক্যালে হাত ভালো, নলেজ ভালো রয়েছে, তারা মোটামুটি সমস্ত কর্পোরেট সেক্টরে ইন্টারভিউ ক্র্যাক করে এবং ইন্টারভিউতে চান্স পেয়ে যায়। আর যারা একটু দুর্বলতার দিকে রয়েছে, তারাও চেষ্টা করছে সমস্ত দিক থেকে এক্সপার্টাইজ করে ইন্টারভিউগুলো ক্র্যাক করে একটি জব প্রাইভেট সেক্টর বা কর্পোরেট সেক্টরই পেয়ে যাবে। হ্যাঁ, খুব ভেরি রিসেন্টলি এই WBHRBর আন্ডারে ফিজিশিয়ান অ্যাসোসিয়েটদের একটা পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট হতে চলেছে। আচ্ছা, তোমার ওপিনিয়ন কি থাকবে, তুমি যেহেতু ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্সটা করেছো? যারা ভেরি রিসেন্টলি জেনপাস ইউজি পরীক্ষায় অ্যাপেয়ার হয়েছো এবং একটা ভালো র্যাঙ্ক করেছো এবং সেই র্যাঙ্ক করার পর কাউন্সেলিং ইতিমধ্যেই শুরু হয়েছে, সেই কাউন্সেলিংয়ে অ্যাপেয়ার করছো, তাদের কাছে আমার একটাই বক্তব্য, তো যারা প্যারামেডিক্যাল এবং অ্যালাইড হেলথ সেক্টরে
পড়াশোনা করতে চাও আগামী দিনে, তারা এই কোর্সটিকেও একটা অন্যতম কোর্স হিসেবে বেছে নিতে পারো, বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্সটি হচ্ছে একজন ডক্টরের যতটা রেসপন্সিবিলিটি থাকে তোমারও ঠিক ততটাই রেসপন্সিবিলিটি থাকবে পেশেন্ট কেয়ার ম্যানেজমেন্টের জন্য। একজন পেশেন্টকে তুমি কত তাড়াতাড়ি তার ডিজিজ ইন্টারপ্রিটেশন করে তাকে ডায়াগনোসিস করে প্রাইমারি কেয়ারটা দিতে পারছো, সেটাই হচ্ছে তোমার মূল লক্ষ্য। এই কোর্সটার রোল মডেলটাই হচ্ছে বেসিক কেয়ার, রুরাল কেয়ার বা প্রাইমারি হেলথটাকে স্ট্রং করা। তুমি যত তাড়াতাড়ি একটি প্রপার এবং হেলথ কেয়ার ডেলিভারি করতে পারবে পেশেন্টকে, কোয়ালিটি হেলথ কেয়ার, তত তাড়াতাড়ি তাদের মধ্যে তুমি একটা অ্যাসিওরিটি আনতে পারবে যে তুমি প্রপারলি তাদেরকে ট্রিটমেন্ট করেছো, তাদের একটা ট্রাস্টের জায়গায় আমি আসতে পারবে এবং তারা একটা কোয়ালিটি হেলথ কেয়ার পাবে, তারা সুস্থ হবে তাড়াতাড়ি। এক্ষেত্রে ইন্ডিয়ার এবং ওয়েস্ট বেঙ্গলের হেলথ সেক্টরটার একটা পরিবর্তন আসতে চলেছে। তাই যে সমস্ত স্টুডেন্টরা এই কোর্সটাকে বেছে নিচ্ছ, তারা 4 বছর পড়াশোনা করে যথেষ্ট ভালোভাবে ক্লিনিক্যাল সেক্টরগুলোকে, কাজগুলো, নলেজগুলো, অ্যাকাডেমিক্সের সাথে সাথে ক্লিনিক্যাল নলেজগুলোও ভালো করে নাও, কারণ ক্লিনিক্যাল নলেজ না থাকলে তোমাদেরকে যখন সরকারিতে পোস্টিং দেবে তখন কিন্তু ক্লিনিক্যাল নলেজটাই মেন প্রায়োরিটি হয়ে দাঁড়াবে। যদি কেউ টিচিং প্রফেশনে যাও সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্লিনিক্যাল পি এর সংখ্যাই এখন দেশ জুড়ে বা রাজ্য জুড়ে সব থেকে বেশি। তাই এই কোর্সটিকে তোমরা যারা নিট দিতে চেয়েছিলে, নিট কোনো কারণের জন্য হয়নি ডাক্তারি পরীক্ষা, বয়স হয়তো অনেকটাই পেরিয়ে গেছে, এখনো আর সময় নেই, যারা জেনপাস ইউজিতে অ্যাপ্লাই করেছো অবশ্যই তারা বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট কোর্সটিকে বেছে নিতে পারো তাদের ফিউচার চয়েস হিসেবে। তো ধন্যবাদ তোমাকে দেবার্ঘ, তোমার সময় বের করার জন্য। ধন্যবাদ দাদা। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।